যতই পাগলামি করুক, বুঝুক আর না বুঝুক, লোকটা তো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। অর্পণা হাত বাড়িয়ে দীপের মাথাটা কোল থেকে সরাতে চাইলে দীপ আরও শক্ত করে জড়িয়ে ধরল ওকে। পেটে মুখ ঘষে মাথা দুদিকে বারবার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, না না, ছাড়বো না। তুই চলে যাবি, আবার চলে যাবি। তুই ছাড়া আমার কষ্ট হয় পারু। যাস না, যাস না। এতে আরও হাঁসফাঁস করে উঠল অর্পণা। এই পাগল লোককে কিভাবে সরাবে সে? ছাড়তেই তো চাচ্ছে না। বিহান বুঝল অর্পণার অবস্থাটা, তাই এগিয়ে গিয়ে দীপের কাঁধে হাত রাখতেই ভয়ে কুঁকড়ে গেল দীপ। সর্বশক্তি দিয়ে অর্পণাকে জড়িয়ে ধরল, যেন ওখানে সে নিরাপদ আশ্রয় খুঁজতে ব্যস্ত। দীপকে ভয় পেতে দেখে অর্পণা বিহানকে সরে যেতে ইশারা করল। পরপর দীপের ঝাঁটালো চুলে হাত ডুবিয়ে নরম স্বরে ডাকল, দীপ, একটু শুনুন, কষ্ট হচ্ছে আমার। আমি কোথাও যাচ্ছি না, আপনাকে রেখে কোথাও যাব না আমি। একটু শান্ত হন প্লিজ, আমার পেটে ব্যথা হচ্ছে। দীপ সরল না, বরং আরও শক্ত করে চেপে ধরে বারবার ছাড়বে না বলে বায়না করতে লাগলো। দীপের অবস্থা দেখে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ল বিহান। অর্পণার দিকে তাকিয়ে বড্ড অনুনয়ের স্বরে বলল, আমার ভাইটাকে সুস্থ করার জন্য হেল্প করবেন প্লিজ। ও একবার সুস্থ হয়ে গেলে আমাদের বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। আমার মেধার সাথে হওয়া অন্যায়ের বিচার পাবো। আমি তো কিছুই খুঁজে আমি তো কিছুই খুঁজে বের করতে পারিনি। আমার জায়গায় জোহান থাকলে এতদিনে ওই কুত্তার বাচ্চাদের মাংস কেটে কুত্তা দিয়ে খাওয়াতো। আমার ভাইয়ের জন্য আপনার মায়া হচ্ছে না অর্পণা? আমার ভাই বাদ, আমার ফ্যামিলির জন্য মায়া হচ্ছে না? বড় আব্বু এখনও প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। আমার আম্মু জোহানকে হারিয়ে পাগল প্রায় অবস্থা। ছোট আব্বু লাস্ট ইলেকশনে চরম অপমানের সম্মুখীন হয়, যার ফলে এখন তিনি বাড়ি থেকেই বের হন না। 6 বছর আগেও যে মির্জা বাড়িতে দাপট আর ক্ষমতার বসবাস ছিল, সেখানে এখন হতাশা আর হাহাকার ছাড়া কিচ্ছু নেই। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না অর্পণা। আমরা সত্যি অসহায়। বিহানের কথাই থম মেরে বসে রইল অর্পণা। তার পলক পড়ছে না। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না সে। এদিকে সবাই অর্পণার মুখের দিকেই তাকিয়ে আছে। সবাই ভেবেছিল অর্পণার সাথে সাথে রিয়াক্ট করে বসবে, কিন্তু 2 মিনিট পেরিয়ে যাওয়ার পরেও যখন অর্পণা কোনো রেসপন্স করছে না, তখন এরা অধৈর্য হয়েই বলল, কি বলতে চাচ্ছেন আপনি? অর্পণ কিভাবে হেল্প করবে? আজব। এখন আবার এটা বলেন না যে অর্পণ যেন পারুর ভূমিকায় অভিনয় করে। পসিবলই না, অর্পণ এসব করবে না, কোনো মতেই না। বিহান এখনও সেভাবেই বসে আছে, তার চোখে মুখে চরম অসহায়ত্ব। বিহানের মুখটা দেখে মায়া হলো রাত্রির। সে তো শুরু থেকে দ্বীপের কষ্টে দ্রবীভূত হয়ে আছে। অগত্যা সে ইরার বিপরীতে গিয়ে বলল, করলে সমস্যা কি এরা? এতে যদি একটা লোক স্বাভাবিক জীবন পায়, একটা পরিবার থেকে কষ্ট হাহাকার কেটে যায়, একটা নিষ্পাপ মেয়ে তার সাথে হওয়া অন্যায়ের বিচার পায়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? অর্পণ, তুই বিহান ভাইয়ার কথায় রাজি হয়ে যা। রাত্রির সাথে সাথে পল্লব সাই জানালেও অরুণ রাজি হতে পারল না। সে কোনো ভনিতা ছাড়াই সোজা সাপটা বলল, কি আবল তাবল বকছিস তোরা? উনি একটা মানুষের টুকি, ওনার সাথে কিভাবে কি ভাই? আর অভিনয় করলেই হলো। আজ নয় কাল উনি সুস্থ হবেন না? তখন যদি জানতে পারে ও পারু নয় অপর্ণা, তখন যদি ওকে মানতে না চায়, তখন অপর্ণার কি হবে? আমি ওর জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারি না। অরুণের কথায় লজিক আছে। ওর কথা শুনে পল্লবও বেঁকে বসল। সে বিহানের দিকে তাকিয়ে বলল, অরুণ ঠিকই বলেছে। আর আঙ্কেল শুনলে জীবনও এসব মানবে না, বরং অপর্ণা আর আঙ্কেলের মাঝে ঝামেলা হবে। আঙ্কেল আরও ভুল বুঝবে ওকে। আমরা কখনোই এমনটা হতে দিতে পারি না। বিহানের চোখ জোড়া ছলছল করে উঠল। সে এখনও অর্পণার দিকেই তাকিয়ে আছে। বিহান আগের চেয়েও করুণ স্বরে বলল, প্লিজ অর্পণা, আমার ভাই আপনাকে পারু মনে করেছে। এটা আমার ফ্যামিলির জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি চাইলেই ওকে এখন ঢাকা নিয়ে যেতে পারেন। ডক্টর দেখাতে পারবেন, ওষুধ খাওয়াতে পারবেন। আপনার সব কথা শুনবে ও। আপনারা আমার ভাইকে যেমন ভাবছেন, ও কিন্তু এমন নয়। ও রাগী হতে পারে, কিন্তু অমানুষ নয়। দেখবেন
একবার সুস্থ হলে অর্পণাকে ফিরাবে না, ভালোবেসে আগলে রাখবে। প্লিজ অর্পণা, আমার ভাইকে মেনে নিন। আপনি একবার হ্যাঁ বললে আমি এখনই মাওলানা সাহেবকে ডেকে আনবো। প্লিজ অর্পণা, প্লিজ। বিহানের কথায় তেতে উঠল ইরা। হোয়াট দ্য হেল মিস্টার মির্জা, আপনার জীবনটাকে ফ্যাশন মনে হচ্ছে? অর্পণ, তুই উনার কথা শুনবি না, কানেও তুলবি না। অর্পণ, ভুলে যাস না। ইরা কথা সম্পন্ন করতে পারল না, তার আগেই অর্পণা বলল, তোরা তো হাইপার হচ্ছিস কেন? আমাকে তোদের অবলানারই মনে হয়, হ্যাঁ? যে উনি আমাকে মেনে না নিলেই জীবন শেষ হয়ে যাবে আমার। এমনিতেও আমার এক জীবন আমি একাই কাটিয়ে দিতাম। এর ফাঁকে যদি উনি সুস্থ হয় তাহলে ইটস ওকে। মিস্টার মির্জা, আপনি মাওলানা সাহেবকে ডাকুন, আমার কোনো আপত্তি নেই। অর্পণা, তোর মাথা ঠিক আছে? অবুঝের মতো আচরণ করিস না প্লিজ। আদ্রিয়ান স্যার তোকে পাগলের মতো ভালোবাসে, তাকে তুই এভাবে ঠকাতে পারিস না। উনি বাসে কি বাসে না আমি জানি না, ওসব ভালোবাসা টালোবাসা আমার চাই না ইরা। আমি আজীবন একা থাকতে চাই। আর ওনার জন্য কখনোই আমার সেরকম কোনো ফিলিংস আসেনি। যাকে মনে ধারণা তাকে জীবনে জড়াবো কোন যুক্তিতে? অর্পণার কথায় রেগে ফেটে পড়ল ইরা। সে ঠিক ভুল না ভেবেই বলে বসল, ওনার জন্য তোর ফিলিংস আসে না? তাহলে কি এই পাগলের জন্য আসে? এই পাগলকে মনে ধরে তোর? বুঝলাম না অর্পণা, তোর মতো একটা বুঝদার মেয়ে কিভাবে এরকম ন্যাকামি করতে পারে? বি প্র্যাকটিক্যাল অর্পণ, আবেগে জীবন চলে না। দীপকে সরাসরি পাগল বলাটা অর্পণার পছন্দ হলো না। কেমন যেন বুকে গিয়ে লাগলো কথাটা। সে দাঁতে দাঁত চেপে বলল, লিমিট রেখে কথা বলি ইরা। উনি পাগল নয়, উনি অসুস্থ। আর 3 দিনে কারোর প্রতি ফিলিংস জমে কিনা জানা নেই। আপাতত ওনার জন্য আমার মায়া হচ্ছে, দ্যাটস ইট। কথা এখানেই খতম। আমার লাইফে আমি কি করব না করব ওটা আমি ডিসাইড করব। আশা করি ফ্রেন্ডশিপের রুলস গুলো ভুলে যাচ্ছি। এ পর্যায়ে ইরা কথা বলার মতো ভাষা পেল না। সে জানে আদ্রিয়ান অর্পণাকে পাগলের মতো ভালোবাসে। এতটাই ভালোবাসে যে 2 বছর শুধু অবহেলায় কাটিয়ে দিয়েছে, তবুও কোনোদিন একটা অভিযোগ করেনি। এমন একজন লোককে ভালো না বেসে এমন একটা ছেলেকে বিয়ে করছে যে কিনা প্রথম সাক্ষাতে ওর চুল খামচে ধরেছে। আসলেই মেয়ে জাতি খারাপ। কথাই আছে না, 1000 জন তোমার দিকে হাত বাড়ানোর পরেও তুমি তার দিকেই হাত এগিয়ে রাখবে যে তোমার দিকে ফিরেও তাকায়নি। অর্পণার হয়েছে সেই দশা। যখন সুস্থ হয়ে ছুঁড়ে ফেলবে, সেদিন বুঝবে জীবনে একা থাকার যন্ত্রণা কেমন, কত প্রকার ও কি কি। ইরার কেমন যেন কান্না পাচ্ছে। তার যন্ত্রণাটা কোথায় সেটা কেউ বুঝবে না, চাইলেও বোঝাতে পারবে না কাউকে। এ যে অন্যায়, এরকম অন্যায় স্বীকার করাও পাপ। আধ ঘন্টা পর মাওলানা সাহেব নিয়ে ফিরে এলো বিহান, অরুণ আর পল্লব। এই বিয়েতে অরুণের তেমন মত না থাকলেও বন্ধুত্বের রুলসের কথা ভেবে আপত্তি করতে পারল না। রুলস অনুযায়ী অর্পণা ভালো মন্দ যাই করুক না কেন ওর পাশে থাকতে হবে। ওর পার্সোনাল বিষয়ে নাক গলানো যাবে না, কি করবে না করবে তার কৈফিয়ত চাওয়া যাবে না, দ্যাটস ইট। আর সেই সব রুলস মেনেই এতদিন একসাথে থেকেছে তারা। আজ সেই রুলস ব্রেক করে সম্পর্কটা নষ্ট করতে চায় না। মাওলানা সাহেব আসতেই বিয়ের কার্যক্রম শুরু করা হলো। এটা কোনো কাগজে কলমে বিয়ে নয়, জাস্ট ধর্মীয় আকারে বিয়েটা হবে। বিহান চেয়েছিল কাজী ডেকে রেজিস্ট্রি করে নিতে, কিন্তু অর্পণা নিষেধ জানালো। সে তাদের বিচ্ছেদে কোনো শর্ত রাখতে চায় না, আর না কারোর দয়া নিতে চায়। স্বল্প টাকা দেনমোহর ধরে বিয়ে পড়ানো হবে, যেন ভবিষ্যতে দীপ তার দিকে মোটা অঙ্কের টাকা ছুড়ে দিয়ে বলতে না পারে, এই নাও টাকা, এতে তোমার আজীবনের ভরণ পোষণ হয়ে যাবে। সেই স্কোপ রাখতে চায় না অর্পণা। যেই সম্পর্কে ভালোবাসা কিংবা টান থাকবে না, সেখানে টাকার লেনদেন রাখাটা বোকামি। দীপ যদি কখনো মনে করে সে অর্পণার সাথে থাকবে না, তখন যেন বিচ্ছেদের জন্য তাদের উকিলের দুয়ারে কড়া নাড়তে না হয়। এমনিতেও দীপ সুস্থ হয়ে গেলে অর্পণা নিজের রাস্তা বেছে নেবে। ভালোবাসা কিংবা সহানুভূতি কোনোটাই অর্পণার কাম্য নয়। এ পৃথিবীতে সবার জন্য ভালোবাসাটা ভালো হলেও অর্পণার কাছে বিষাক্ত। 1001 টাকা ধার্য করে দীপ আর অর্পণার বিয়ের বাঁধন বাঁধা হলো। অর্পণাকে কবুল বলার কথা উঠলে
অর্পণা নির্দ্বিধায় 3বার কবুল বলে দিল। কিন্তু বিপত্তি বাঁধল দীপের বেলায়। দীপ এখনও আগের মতো অর্পণার পেটে মুখ গুজে রেখেছে। এত এত মানুষ, এত আলো সহ্য করতে পারছে না বেচারা। ভয়ে বারবার কুঁকড়ে যাচ্ছে। আর অর্পণার পরনে সোয়েটার খামচে ধরছে। দীপের কাণ্ডে না চাইতেও অর্পণার হাসি পেল। কে বলবে এই লোক 6 বছর আগেও খুন খারাপিতে মেতে থাকতো। অর্পণা দীপের কানের কাছে মুখ নিয়ে কোমল স্বরে বলল, খারাপ পুরুষ কি আমায় বিয়ে করবে না? দীপ ওভাবেই মাথা ঝাঁকালো, মানে করবে। যার ফলে দীপের পুরো ওষ্ঠ অর্পণার কোমল উদর স্পর্শ করল। ভেতর থেকে কেঁপে উঠল মেয়েটা, তবে বাহিরে তার আভাস পাওয়া গেল না। শক্তপোক্ত অর্পণা অবহেলায় অসহায় হয়ে পড়ল। তার মন তাকে বলছে এই লোকটাকে সামলাতে গিয়ে অর্পণাকে খুব পড়তে হবে, এতটাই পড়তে হবে যে দহন কুণ্ডে তার অস্তিত্বের ছিটে ফোঁটাও অবশিষ্ট থাকবে না। অর্পণা দীপের চুলের ভাঁজে হাত চালিয়ে ধীর কণ্ঠে বলল, কবুল বলুন দীপ, নয়তো আমি আপনার সাথে থাকতে পারবো না, আবার দূরে চলে যাব। আপনি কি চান আমি চলে যাই? হারানোর ভয়ে কুঁকড়ে গেল দীপ। সন্তর্পণে অর্পণার পেট আরও শক্ত করে জড়িয়ে ধরল। এতটাই শক্ত করে ধরেছে যে অর্পণার দম বেরিয়ে যাওয়ার অবস্থা। অর্পণা হাঁসফাঁস করতে করতে আবারও কবুল বলার জন্য তাড়া দিতেই দীপ বাধ্যের ন্যায় ওভাবে থেকেই কয়েকবার কবুল বলল। প্রতিটা কবুলের গরম নিঃশ্বাস অর্পণার অস্বস্তিকে জ্বালিয়ে দিচ্ছিল। প্রতিটা কবুলের গরম নিঃশ্বাস অর্পণার অস্তিত্বকে জ্বালিয়ে দিচ্ছিল। অর্পণার ভিতরে কেমন এক অজানা অনুভূতির নাড়া দিল। সে কি বউ? আজ কারোর বউ হয়েছে নাকি? অর্পণা আর বউ, এই দুটো কথা বড্ড আশ্চর্য লাগলো তার কাছে। অর্পণারাও বউ হতে পারে? সে তো কোনোদিন নিজেকে নিয়ে সেসব ভাবেনি। তাহলে আজ ভাবনার বিপরীতে গিয়ে এত কিছু কেন হলো? এটাই কি আল্লাহর ইচ্ছা ছিল? এই জন্যই কি অর্পণা কখনো আদ্রিয়ানকে নিয়ে ভাবতে পারেনি কিংবা কোনো ফিলিংস জন্মায়নি? কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ কি? না, কোনো ভবিষ্যৎ নেই তো। দীপ যখন সুস্থ হয়ে যাবে তখন কোনোভাবেই অর্পণাকে মেনে নেবে না। আর মেনে নেওয়া, মানিয়ে নেওয়া সম্পর্কে অর্পণা কখনোই থাকবে না। ভালোবাসাবিহীন সম্পর্কে মানিয়ে নিয়ে থাকার চেয়ে একা থাকাটাই বেটার। সুতরাং তাদের বিচ্ছেদ অনস্বীকার্য। রাত তখন 11টা। জয়পুর হাট ছাড়িয়ে এখন টাঙ্গাইলের পথ ধরে ছুটতে চলেছে বিহানের গাড়িটি। উদ্দেশ্য ঢাকায় ফিরে যাওয়া। বর্তমানে ড্রাইভিং সিটে অর্পণা নেই। সে দীপকে নিয়ে পিছনের সিটে বসেছে। জীবনে প্রথম অর্পণা নিজের তৈরি করা রুলস ব্রেক করে স্বেচ্ছায় কারোর জন্য স্যাক্রিফাইস করলো। বিহাইন্ড ড্রাইভ করছে আর তার পাশের সিটে বসে আছে পল্লব। যাবার পথে কেউ কারোর সাথে কোনোরূপ কথা না বললেও এই কয়েক ঘন্টায় অরুণ পল্লবের সাথে বিহানের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যার দরুন পল্লব আর বিহান সেই কখন থেকে কী নিয়ে যেন কথা বলছে আর হাসাহাসি করছে। আজ বহুদিন পর বিহান এতটা মন খুলে হাসল। এতগুলো বছর বুকের মাঝে কষ্ট চেপে রেখে মন খুলে হাসা হয়ে ওঠেনি। আজ এক অনাকাঙ্ক্ষিত সুখের আশায় মন খুলে হাসছে বিহান। অর্পণার পাশের সিটে বসেছে ইরা। মেয়েটা কেমন উসখুস করছে, হয়তো অর্পণার সাথে কথা বলতে চাচ্ছে। অর্পণা একবার ঘুমন্ত দীপকে দেখে নিল। ঢাকা নিয়ে যাওয়া হবে বিধায় ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপাতত সে আরও 9 থেকে 10 ঘন্টা ঘুমাবে। অর্পণা সন্তর্পণে তার পেট জড়িয়ে রাখা দীপের হাতটা সরিয়ে দিল। লোকটা অসুস্থ হলেও তার স্পর্শে অর্পণার চরম অস্বস্তি হয়। দীপের হাত সরিয়ে ইরার হাতের উপর হাত রাখল অর্পণা। সহসা ইরা অর্পণার অন্য কাঁধে মাথা হেলিয়ে দিল। ইরার মনটা ভার। এই মন ভারের মূল কারণখানা বড্ড জটিল এবং অসহায়। অরুণের পাশে বসে কেমন হাঁসফাঁস করছে রাত্রি। তাদের একসাথে যতই জার্নি হোক, যেখানেই যাক না কেন, অরুণ কখনোই রাত্রির সাথে বসেনি। আজ একসাথে এতটা কাছাকাছি থাকায় রাত্রির ভিতরটা অস্বস্তিতে ছেয়ে যাচ্ছে।
সেই অস্থিরতা কাটাতে রাত্রি কানে হেডফোন গুঁজল। মোবাইলে কন্টিনিউয়াসলি অনুপম রায়ের গান চলছে। রাত্রি মন প্রাণ দিয়ে নিজের মনকে ডাইভার্ট করে গানে মনোনিবেশ করতে চাচ্ছে। রাত্রি যখন মন দিয়ে নিজেকে ব্যস্ত করতে ব্যস্ত, তখনই প্রবল শিহরণে মনটা তলিয়ে গেল। পায়ের উপর কোনো এক শক্তপোক্ত ঠান্ডা পায়ের অস্তিত্ব টের পেয়ে চোখ বন্ধ করে নিল রাত্রি। পাটা ধীরে ধীরে তার একটা পা কবজা করে নিচ্ছে। প্রবল শিহরণে রাত্রি চোখ বন্ধ রেখেই অস্ফুট স্বরে বলল, কি কি করছিস পাছার? অরুণ কথা শুনল না, বরং অনড় ভঙ্গিতে রাত্রির পায়ে বৃদ্ধাঙ্গুলে নিজের বৃদ্ধাঙ্গুল গলিয়ে দিল। পরপর কণ্ঠ নিচু করে বলল, ছাড়বো না, কি করবে? তুই না কাল থেকে বলে যাচ্ছিস আমার বিয়ের শখ জেগেছে, কিন্তু আমি তো এমন কিছুই করিনি যা দ্বারা এমন কিছু প্রমাণিত হয়। তবে এখন করছি, তোর অপবাদটা সত্যি করে দেওয়ার চেষ্টা করছি। এবার যত খুশি বল, আমার আপত্তি নেই। অরুণের কথাগুলোতে রাগ ছিল, তবে কণ্ঠ ছিল অত্যন্ত গম্ভীর এবং শান্ত। সেই কণ্ঠের মোহজালে মিশিয়ে যাচ্ছিল রাত্রি। সে আবারও অস্ফুট স্বরে বলল, ছাড় অরুণ, আমার অস্বস্তি হচ্ছে। অরুণ রাত্রির দিকে আরেকটু এগিয়ে গেল। সিটের মাঝামাঝি কোনো বাঁধ না থাকায় সহসায় দুজনের কাঁধ একত্র হলো। কেঁপে উঠল রাত্রি। অরুণ আবারও অনড় ভঙ্গিতে বলল, ছাড়বো না, আগে বল কি দেখেছিস তুই? কি করেছি আমি? কথায় কথায় এত খোঁচা দিচ্ছিস কেন? রাত্রি অরুণের চোখে চোখ রেখে প্রশ্ন করল। তুই জানিস না তুই কি করেছিস? অরুণ হালকা জেদি কণ্ঠে বলল। জানলে তোকে জিজ্ঞেস করতাম। রাত্রি অরুণের পা থেকে নিজের পা ছাড়াতে চেয়ে বলল, আগে পা ছাড়, তারপর বলছি। আগে বলবি তারপর ছাড়বো, নয়তো। নয়তো কি? অরুণ একটা হাত সামনের সিটে রেখে রাত্রির দিকে হালকা ঝুঁকে বলল। আমার যে বিয়ের স্বাদ জেগেছে তার একটা কঠিন প্রমাণ দেব। অরুণের কথাবার্তার চাহনিতে ভয়ার্ত ঢোক গিলল রাত্রি। সে তাড়াহুড়ো করে বলল, বলছি গতকাল সকালে লাইব্রেরিতে ওই মেয়েটার সাথে তুই কি করছিলি? কোন মেয়ে? এখন ভুলে যাওয়ার ভান করছিস? দ্বিতীয় সারির বুক শেলফে মেয়েটা বইয়ের দিকে ফিরেছিল, আর তুই মেয়েটার ঠিক পেছনে দাঁড়িয়েছিলি, সম্ভবত মেয়েটার ঘাড়ে। কি? রাত্রির চোখ জোড়া ছলছল করে উঠল। সে এদিক ওদিক চোখ ঘুরিয়ে কান্না আটকাতে চেয়ে বলল, আমি বলতে চাইছি না এইসব কুকর্মের কথা। আমি কেন বলবো? অরুণ রাত্রির দিকে আর একটু ঝুঁকে ফিসফিস করে বলল, কুকর্ম, রাইট? ওকে, ওই মেয়েটাকে তো আমি চিনি না, জানি না, তাই ওর কাছে কেমন লেগেছে তা জানা হয়নি। কিন্তু তুই তো আমার পরিচিত শত্রু, তোর সাথেও একটা কাজ করে নিজের সাথে হলে ভালো করে বলতে পারবি আমার বিয়ের শখ জেগেছে নাকি জাগেনি। ভালো একটা রিভিউ আসবে। অরুণের মতো একজন ভদ্র সভ্য ছেলের মুখে এমন কথা শুনে রাত্রি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমাকে কি তোর রাস্তার নেই মনে হয় যে তুই বলবি আর আমি সহ্য করে নেব? রাত্রির কথা শেষ হতে দেরি অরুণ রাগের তোপে রাত্রির পা শক্ত করে চেপে ধরতে দেরি হলো না। এমনভাবে চেপে ধরেছে যেন পা দ্বারা এখনই রাত্রির পা গাড়ির সাথে পিষে ফেলবে। পায়ের ব্যথায় কোকিয়ে উঠল রাত্রি। অরুণ এতটাই শক্ত করে ধরেছে যে ফর্সা মুখশ্রী সেকেন্ডের গতিতে ব্যথায় লাল হয়ে উঠেছে। শত চেষ্টা করেও পা সরাতে পারছে না মেয়েটা। ওকে পা নাড়াতে দেখে অরুণ ওর পাটা আর একটু পিষে দিয়ে বলল, তুই রাস্তার মেয়ে নয়, তাহলে কি আমি রাস্তার ছেলে? কয়দিন আমাকে মেয়েদের পিছনে পিছনে ঘুরতে দেখেছিস যে এরকম একটা অপবাদ দিলি? এতদিন একসাথে থেকে এই বিশ্বাস অর্জন করেছিস তুই? এসব ভাবিস আমাকে নিয়ে? আসলে কি বলতো, যার মন যেমন সে অন্যকে তেমনই ভাবে। তুই নিজে আগাগোড়া একটা খারাপ মন মানসিকতার মেয়ে। নয়তো আমাকে লাইব্রেরিতে ওভাবে দেখে এইসব না ভেবে কি হয়েছে, কেন হয়েছে সেটা জানতে চাইতে এইভাবে অপবাদ দিতি না। রাত, আমি সেখানে প্রেম করতে যাইনি, বরং বই আনতে গিয়েছিলাম। বই নিতে গিয়ে দেখি একটা মেয়ে বই নিচ্ছে। অগত্যা আমি সেদিকে থেকে চলে আসতে নিতেই চোখ যায় বুক সেলফের ওপরে।
কোনো এক কারণবশত উপরের কয়েকটি বই নিচে পড়ে যেতে নেয়। বইগুলো এতটাই ভারী ছিল যে যদি ওই মেয়ের মাথায় পড়তো নির্ঘাত মেয়েটার মাথা ফেটে যেত। সে অ্যাক্সিডেন্ট ঠেকাতেই ওই বইগুলো হাত দিয়ে আটকাতে দিয়েছিলাম। মেয়েটা যেহেতু আমার সামনে ছিল সেহেতু পরিস্থিতিটা অন্যরকম দেখা গিয়েছিল। কিন্তু তুই তো সেসব বুঝবি না। তোর কথা অনুযায়ী আমার চরিত্র খারাপ। ওকে, মেনে নিলাম। আজকে পর থেকে আমার খারাপ রূপ দেখবি। এরপর থেকে আমার নামে যা যা অপবাদ দিবি সবটা তোর সাথে হবে। বরাবর তোর অপবাদগুলো সত্যি করে দেবো আমি, দেখে নিস। কথাটা বলেই দূরে সরে গেল অরুণ। পা সরাতে নিলে রাত্রি ওর পা চেপে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, সরাবি না খবরদার। পা পিষে দিতে চাইছিলি না, পিষে দে। সরালে ভালো হবে না, বলে দিলাম। অরুণ ঝটকা মেরে পা সরিয়ে নিল। পল্লব ঠিকই বলে, মেয়ে মানুষের ন্যাকামিগুলো জাস্ট সহ্য করার মতো না। নিজে ভুল বুঝে হাজারটা কথা শোনাবে, তাতে কোনো দোষ নেই। অরুণ যেই না দুটো কথা শোনালো, এটা নিয়ে আবার রাগ করে বসে থাকবে। থাকুক বসে, কিচ্ছু আসে যায় না তার। টানা 5 ঘন্টা জার্নির পর রাত 1টায় মির্জাবাড়ির গেটের সামনে এসে বিহানের গাড়িটা থামলো। আসার পথে সবাইকে বাড়ি পৌঁছে দিয়েছে বিহান। শুধু ছাড়া হয়নি অর্পণাকে। অর্পণা তো এখন বিহান ভাইয়ের বউ। দ্বীপের পারু। দ্বীপের পারুকে দ্বীপ থেকে আলাদা করা যায় বুঝি? না, একদমই যায় না। দ্বীপ এখনও গভীর ঘুমে আচ্ছন্ন, তাই বিহান গাড়ি থেকে নেমে একজন গার্ডকে ডেকে দ্বীপকে আগলে নিল। দ্বীপের হঠাৎ আগমনে বেশ অবাক হয়েছে গার্ডটি, সাথে ভয়ও পেয়েছে। এর আগে যতবার দ্বীপকে বাড়িতে আনা হয়েছে ততবার মির্জা বাড়িতে তাণ্ডব চলেছে। আবারও কি সেই তাণ্ডব চলবে ভেবে আরও কুণ্ঠিত হচ্ছে লোকটি। গভীর রাত হওয়ায় পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে হয়তো, তাই আর কলিং বেল চাপল না দিহান। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতেই খাবার টেবিলে ঘুমন্ত অবস্থায় মেধাকে দেখতে পেল। ইস, মেয়েটা ওর জন্য অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে গিয়েছে। তাড়াতাড়ি দ্বীপ আর অর্পণাকে রুমে দিয়ে এসে মেধার কাছে আসতে হবে। নিশ্চয়ই রাতে কিছু খায়নি। এই মেয়েটাকে নিয়ে আর পারে না বিহান। এতবার নিষেধ করা সত্ত্বেও ওর জন্য অপেক্ষা করবেই। বিহান আর দারোয়ানটি দ্বীপকে বিছানায় শুইয়ে দিল। দ্বীপের ঘরে অপরিচিত একটা মেয়েকে ঢুকতে দেখে অবাক হলো গার্ডটি, তবে কিছুই বলেনি। মালিক পক্ষের কাউকে প্রশ্ন করার মতো অধিকার তাদের নেই। বিহান আর গার্ডটি চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল অর্পণা। দরজাটা বন্ধ করে খুঁজে খুঁজে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় পা ভাঁজ করে বসল। তার হাত পা নিষ্পিস করছে, এই মুহূর্তে ফ্রেশ হওয়াটা খুবই দরকার। ড্রিম লাইটের আলোয় অর্পণা তার তথাকথিত স্বামীর ঘরটা এক ঝলক দেখে নিল। রুমটা বিশাল বড়। রুম অনুযায়ী আসবাবপত্র নেই বললেই চলে। একটা গোল শেপের বেড, একটা বুক সেলফ, একটা কিং সাইজ সোফা, একটা স্টাডি টেবিল, তার পাশে ফাইল সেলফ, আর রুমের দেয়ালে চারপাশে অ্যান্টিক হ্যান্ডমেড জিনিসপত্রে ভর্তি। ঘরের এক কোণায় একটা গিটারও দেখা যাচ্ছে। অর্পণা পুরো রুম জুড়ে একটা আলমারির খোঁজ চালালো, উদ্দেশ্য পড়ার মতো কিছু একটা নিয়ে ফ্রেশ হওয়া। কিন্তু রুম জুড়ে আলমারির আও খুঁজে পেল না। অর্পণা হতাশ হয়ে ওয়াশরুমে ঢুকলো। সেখানে ঢুকে একটু আশ্চর্যই হলো। ওয়াশরুমটা বিশাল বড়, তাতে নানান রকম শাওয়ার সিস্টেম সেট করা। অর্পণা এদিক ওদিক নজর ঘোরাতেই ওয়াশরুমের একটা প্রান্তে আরও একটা দরজা দেখতে পেল। অর্পণা কৌতূহল বশত দরজা খুলতেই অটোমেটিক একটা আলো জ্বলে উঠল। আলো জ্বলে ওঠার পর চরম বিস্ময়ে মুখটা হা হয়ে গেল অর্পণার। তার মনে হচ্ছে সে কোনো জেন্টস শপে ঢুকে পড়েছে। ঘরের এক পাশে কাচের আলমারিতে হাজার খানিক জুতোর কালেকশন, অন্য পাশে 6টি শাড়িতে 6 রকমের ড্রেস, ওয়েল ক্যাবিনেট, তাতে ছেলেদের ইউজেবল নানান রকম প্রোডাক্ট। এগুলো নিশ্চয়ই দ্বীপের। এত স্বাচ্ছন্দ্যতা রেখেও লোকটা কিনা কবরস্থানে পড়েছিল। অর্পণার এই পর্যায়ে মনে হলো সে যা করেছে ঠিকই করেছে। এমন একজন লোকের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে না। পরিবারের জন্য, নিজের জন্য হলেও সুস্থ হওয়া উচিত।
অর্পণা আর কিছু দেখলো না। সে এগিয়ে গিয়ে দীপের গেঞ্জির কালেকশন থেকে একটা গেঞ্জি নিল। ট্রাউজার কালেকশন থেকে ট্রাউজার নিতে বিরক্ত হলো অর্পণা। লোকটাকে এত লম্বা হওয়ার পারমিশন কে দিয়েছে? এখন যে অর্পণার এটা বড় হবে তার দায় কে নেবে? অর্পণা ট্রাউজারটা রেখে একটা 3/4 নিল। এটা হয়তো পারফেক্ট হতে পারে। অর্পণা নিজের মতো ফ্রেশ হয়ে রুমে এলো। দীপ সোজা হয়ে শুয়ে আছে। শরীরে এখনও সেই ময়লা টি শার্ট। মায়া হলেও সেটা চেঞ্জ করার মতো সাহস হলো না। এগিয়ে গিয়ে কমফোর্টার টেনে দিল যেন শীত না লাগে। পরপর কিং সাইজের সোফায় গা এলিয়ে দিল। গতকাল একবার পাপ্পার কাছে যেতে হবে। অর্পণার বিশ্বাস পাপ্পা শুনলে বেশ খুশি হবে। অর্পণাকে নিয়ে অনেক গর্ব করবে। সারা জীবন তো এটাই হয়ে এসেছে। পাপ্পা অর্পণার সব সিদ্ধান্তে পাশে থেকেছে ভেবেই চোখ বুজে নিল। অর্পণা কখনোই ক্রাইসিস নিয়ে চিন্তিত হয় না। কান্নাকাটি ন্যাকামিগুলো ও তার দ্বারা হয়ে ওঠে না। যা হবে তা হবেই। এই যে ও একটা সম্পূর্ণ অপরিচিত বাড়িতে এলো, তার মাঝে কোনো জড়তা নেই। জড়তা কাজ করে লাভ কি? এখানে সে কারোর দায়িত্ব নয়, বরং অন্যের দায়িত্ব নিতে এসেছে। তাই ন্যাকামি না করাটাই বেটার। ঘুমের ঘোরে নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করতেই ঘুমু ঘুমু চোখ মেলে তাকালো অর্পণা। ড্রিম লাইটের আলোয় অগোছালো দীপকে দেখে প্রথমে অবাক হলো। সেকেন্ডের গতিতে কিছু মনে হতেই দীপকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। এই লোক মাটিতে বসে তার বুকের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। কেন যেন বিরক্ত হলো না অর্পণা। সে আলগোছে দীপের জট পাকানো ময়লা চুলে হাত বুলালো। খয়েরি আলোয় দীপের মুখটা ভালো করে পর্যবেক্ষণ করে বলল, আপনি আমায় খুব জ্বালাচ্ছেন স্মোকার, এসব ঠিক না কিন্তু। অর্পণ কখনোই এতটা ধৈর্যশীল নয়, অথচ আপনার বেলায় অর্পণ তার জীবনের সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। নিজেকে ভাগ্যবান মনে করুন, এমন ভাগ্য সবার হয় না। কথাটা বলেই দীপের মাথাটা তোলার চেষ্টা করলো। এভাবে কারোরই ঘুম হবে না। যার থেকে দূরে থাকবে বলে সোফায় শুয়েছিল, সেই যদি শ্বাস বন্ধ করে মেরে ফেলার মতো পরিস্থিতি তৈরি করে, তাহলে এত কষ্ট করে সোফায় শোয়ার মানে কি? দীপকে উঠাতে চাইলে দীপ আবারও আগের মতো মাথা দুদিকে ঝাঁকিয়ে শব্দ করে নিষেধ জানালো। অর্পণা সেসব নিষেধ মানল না। জোর করে দীপের মাথাটা তুলে বহু কষ্টে সোজা করল। তারপর নিজে মেঝেতে বসে দীপের মাথাটা কাঁধে রাখল। পরপর এক হাতে দীপের কাঁধ পেঁচিয়ে অন্য হাতে পেট জড়িয়ে ওঠানোর চেষ্টা করল। বাপ রে, কে বলবে উনি 6 বছর ধরে নিয়মিত খাবার খেত না? যেই ওজন! আল্লাহ রহমত দান করুন। অর্পণা মনে মনে আল্লাহ আল্লাহ জপতে জপতে বহু কষ্টে দীপকে তুলে বিছানার কাছে যেতেই কার্পেটের সাথে পা বেজে ধপ করে বিছানায় পড়ল দুজন। নাকে বিদঘুটে ঘ্রাণ পৌঁছাতেই পেট গুলিয়ে এলো মেয়েটার। নাক চেপে দীপের বুক থেকে উঠতে নিলে দীপ ওর কোমর জড়িয়ে ধরে আবারও মিশিয়ে নিল। এবার বিরক্ত হলো অর্পণা। সে নিজেকে ছাড়াতে চেয়ে কিছুটা রাগী স্বরে বলল, ছাড়েন দীপ, আপনার এই বিদঘুটে ঘ্রাণে যখন তখন মারা যাব আমি। তখন শত খুঁজলেও 12,000 জনে আরেকটা অপর্ণা পাবেন না। অর্পণার কথা কানে গিয়েছে কিনা জানা নেই, তবে ওর বলা শেষ হতেই পিটপিট করে চোখ মেলে তাকালো দীপ। দীপের চোখে চোখ পড়তেই অর্পণার সব বিরক্তি উধাও হয়ে গেল। যেন কোনো বশীকরণ মন্ত্র বলে আবদ্ধ করে রেখেছে ওকে। দীপ ঘুমু ঘুমু কণ্ঠে অস্ফুট স্বরে ডাকল, পারু। অর্পণা মহাচ্ছন্নের ন্যায় উত্তর করল। হুম। দীপ বাচ্চাদের মতো করে বলল, চাস না, আমার ভয় হয়, কোথাও চাস না। দীপের কথা বলার ধরন দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল অর্পণা। পরপর দীপের চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল, যাবো না কোথাও, ঘুমান, আমি এইখানেই আছি। দীপ চোখ বুঝল না, অনড় হয়ে অর্পণার দিকেই তাকিয়ে রইল। অর্পণাও তাকিয়ে রইল দীপের চোখে। এই চোখটা এত সুন্দর কেন? এত মায়া মায়া লাগে কেন? অর্পণা সেই চোখে তাকিয়ে মোহাচ্ছন্নের ন্যায়
ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে গাইল। বাহির থেকে দরজার করাঘাত হতেই ঘুমন্ত চোখ জোড়া পিটপিট করে খুলল অর্পণা। মনে মনে কি যে বিরক্ত লাগলো। নিশ্চয়ই বিরক্তিকর প্রফেসরটা দরজা ধাক্কাচ্ছে। নির্ঘাত মনে করেছে অর্পণা ঘরের ভিতর মরে পড়ে আছে, এখন তাকে এসে বাঁচাতে হবে।